নমস্কার, গল্পের সাথে কিছুক্ষণে আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি পাঠ করতে চলেছি শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের একটি উপন্যাস কাচের দেওয়ালের প্রথম পর্ব। আশা করব আপনাদের উপন্যাসটি ভালো লাগবে। গল্প পাঠ শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে গল্পটাতে একটা লাইক করে দেবেন, আর যদি সম্ভব হয় তাহলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে একটু শেয়ার করে নেবেন। চ্যানেলে আজ যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে তার অল নোটিফিকেশনটা কিন্তু অন করতে মোটেই ভুলবেন না। তাহলে চ্যানেলে কোনো গল্প বা উপন্যাস আপলোড করলেই তার নোটিফিকেশন আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। আবারও আপনাদের কাছে আর একটা অনুরোধ, কমেন্ট কিন্তু আপনারা অবশ্যই করবেন। আপনাদের কমেন্ট কিন্তু আমার কাছে পাথেয়। আসুন তাহলে আজকের পর্বটি শুরু করা যাক। ঘুম ভাঙার পরও অনেকক্ষণ বিছানায় চুপচাপ শুয়েছিল জয়া। এই সময়টা তার ধ্যানের সময়। প্রতিদিনই এইভাবে চোখ বুজে শুয়ে নিজেকে খনন করার চেষ্টা করে সে। কাল রাত থেকে একটা ছবি ধরা দিয়েও ধরা দিচ্ছে না মাথায়। কোথায় যেন একটা বড় রকমের ফাঁক থেকে যাচ্ছে। কোথায় যে ফাঁকটা? কোথায়? ছবির বিন্যাসে না রঙে? নতুন করে কল্পনায় রঙগুলোকে সাজাতে চাইছিল জয়া। ভেতরের প্যাসেজে টেলিফোনটা বেজে উঠল। বাজছে, বেজেই চলেছে। ঘোর অন্যমনস্কতায় জয়ার প্রথমটাই মনে হলো বাইরের দরজায় কলিং বেল কেউ বাজাচ্ছে। একবার দুবার শোনার পর ভুল ভাঙল। এত সকালে কে ডাকছে টেলিফোনে? দিনের শুরুতেই বাইরের লোকের ডাকাডাকি জয়া একদম পছন্দ করে না। ধাতব ঝংকার তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর হচ্ছে। ফোনটা কেউ ধরছে না কেন? সুধা গেল কোথায়? বিরক্ত মুখে বিছানায় উঠে বসল জয়া। নিজের অজ্ঞাতেই চোখ চলে গেছে পুরনো জার্মান দেয়াল ঘড়িটার দিকে। 7:10, মানে সুধা বাজারে। সকালে কেউ ঘুম থেকে ওঠার আগে বাড়ির বাজার সেরে ফেলে সুধা। বাবলুর ঘুম ভাঙলেও ভাঙতে পারে, কিন্তু সকালে ধরে বসিয়ে না দিলে সে নিজে থেকে উঠে বসতে পারে না। আর বৃষ্টি তো ও উঠবেই না। শাড়ির আঁচল গুছিয়ে নিয়ে জয়া ঘর থেকে বেরিয়ে এলো। যথেষ্ট বিরস মুখে রিসিভার তুলেছে। হ্যালো। ও প্রান্ত মুহূর্তের জন্য নীরব। মুহূর্ত পরে স্বর ফুটল। আমি সুবীর, সুবীর বলছি। আজ এত সকালে সুবীর কেন? জয়া সামান্য থমকালো। সঙ্গে সঙ্গে মনে পড়ে গেছে আজ বৃষ্টির জন্মদিন। প্রতি বছরই জন্মদিনে মেয়ে ঘুম থেকে ওঠার আগে সুবীরের ফোন আসে। বৃষ্টি ওঠেনি এখনো। জয়ার বুকের ভেতরটা কোনো কারণ ছাড়াই যেন কেমন হু হু করে উঠল। সকালবেলা আচমকা সুবীরের গলা শুনলই বলে কি, নাকি আজ বৃষ্টির জন্মদিন বলে, জয়া ঠিকঠাক বুঝে উঠতে পারল না। এক এক সময় নিজের মনকেও কেন যেন এত অচেনা লাগে। সংযত হতে সময় লেগে গেল বেশ কয়েক সেকেন্ড। তবু গলার ভারী ভাবটাকে আটকানো গেল না। ধরো দেখছি, মনে হয় এখনো ঘুমোচ্ছে। কথাটা বলেও একটুক্ষণ রিসিভার কানে ধরে রইল। আর কিছু কি বলবে সুবীর? কিছু না হোক নিছক কুশল জিজ্ঞাসা, ছোট্ট দুটো শব্দ, কেমন আছো? দুজন পরিচিত মানুষের সাধারণ সৌজন্য বিনিময়? না, জয়া টেলিফোন ধরলে কখনোই অপ্রয়োজনীয় কথা বলে না সুবীর। দরকার ছাড়া একটি বাক্যও অপচয় করে না। কবেই বা করত? চিরকালই তো এইরকমই আত্মসর্বস্ব। জয়া নিঃশব্দে রিসিভার নামিয়ে রাখল। গোটা বাড়ি ঘুমোচ্ছে অঘরে, নিঝুম। এত নিঝুম যে নিজের নিঃশ্বাসের শব্দটাও স্পষ্ট শোনা যায়। ঘর দিয়ে চতুর্দিক চাপা বলে ভেতরের এই প্যাসেজটাতে এমনিতেই আলো কম। দরজা জানলা সব খোলা থাকলে তাও একটু উজ্জ্বল লাগে। ছোটখাটো হলঘর সাইজের এই প্যাসেজটা মা বাবা বেঁচে থাকা কালীনই ফাঁকা থাকতো। এখন জয়া নিজের মতো করে সাজিয়ে নিয়েছে। অনুজ্জ্বল বলে বেশি কিছু রাখেনি। মাঝখানে একটা শ্বেত পাথরের গোল টেবিল আর চাইনিজ পেন্টিং করা একটি মাত্র চীনামাটির ফুলদানি। এধারে ওধারে ছড়ানো পেতলের পট হোল্ডারে বাহারি জুনিপার, জেড, মনেস্টেরিয়া, সব একটা করে।
দেওয়ালে ওল্ড মাস্টার্স প্রিন্ট একটাই, ভ্যান গখের সূর্যমুখী ক্ষেত। হঠাৎ তাকালে চোখ ধাঁধিয়ে যায় এমন হলুদ। এই ছবিটার জন্যই জায়গাটা খানিকটা যা উজ্জ্বলতা পেয়েছে। নিখিল সুযোগ পেলেই ব্যঙ্গ করে, তোর এই একটা একটা করে সব কিছু রাখার ওপর ফ্যাসিনেশনটা কবে যাবে বলতো? এখনো এত একাকিনী শোকগুলা ভাব কেন? এতদিনের পুরনো এত ঘনিষ্ঠ বন্ধু হয়েও নিখিল যে কেন এমন খোঁচা মারে হঠাৎ হঠাৎ? জয়া রেগে যায়। এটা যার যার পার্সোনাল চয়েস, এর মধ্যে অন্য ইঙ্গিত আনছিস কেন? বলে বটে, কিন্তু অন্তরে যেন নিখিলের কথারই প্রতিধ্বনি শুনতে পায়। অতীত তো একটা না একটা ছায়া ফেলবেই মানুষের ওপর, ইচ্ছে করলেই বা সেই ছায়াকে কি মুছে ফেলা যায়? প্যাসেজ টপকে মেয়ের ঘরের ভেজানো দরজার পাল্লা ঠেলাতেই জয়ার বুকটা ধক করে উঠল। বৃষ্টি ঘরে নেই, চোখের সামনে শুধুই সম্পূর্ণ বিশৃঙ্খল একটা ঘর। আধো আলো আধো ছায়াময় ঘরে যেমন তেমনভাবে ছড়িয়ে রয়েছে বৃষ্টির বই খাতা, গানের ক্যাসেট, জুতো। কাঠের বাক্সের ডালায় অজস্র জামাকাপড়ের আগোছালো স্তূপ। রঙিন সুজনি ঝুলছে খাট থেকে। সুবীরের কিনে দেওয়া বিদেশি ওয়াকম্যান বিধ্বস্ত বিছানায় মুখ থুবড়ে পড়ে আছে। হঠাৎ দেখলে মনে হবে গোটা ঘর যেন তছনছ করে দিয়ে গেছে কোনো অপরিচিত দস্যু। জয়া ত্রস্ত চোখ নির্জন ঘরে পাক খেল কয়েকবার। ঘর জুড়ে, ওয়ার্ড্রোপের গায়ে, দেওয়ালে, দরজায় সর্বত্র সারি সারি রঙিন পোস্টার। হাস্যমুখ বরিস বেকার, কপিল দেব, সুন্দরী ম্যাডোনা, ছলনাময়ী সামান্থা ফক্স, সচিন টেন্ডুলকার, গিটার হাতে জর্জ মাইকেল। এছাড়া আরও আছে অনেকে, জয়া তাদের চেনে না। পোস্টারে পোস্টারে চারিদিকের দেওয়াল প্রায় ঢাকা পড়ে গেছে। ছোটবেলা থেকেই প্রিয় মানুষদের বিচিত্র পোস্টার লাগানো যে কি নেশা মেয়েটার! বৃষ্টির বিছানার পাশের টেবিলে মসকিউটো রিপেলেন্টের লাল চোখ স্থির জ্বলছে। পশ্চিমের জানালার পেলমেট থেকে ঝোলাভারী পর্দা দুটোর গায়ে বন্ধ কাচের শার্সিতে প্রভাতী আলোর আভাস। মন কেমন করা স্মৃতির মতো, মনোরম কিন্তু বিষণ্ণ। আবছা আলো, রঙিন পোস্টার, সবুজ পর্দা সব মিলিয়ে পুরো দৃশ্যটার একটা আলাদা আকর্ষণ আছে। কিন্তু জয়াকে এই মুহূর্তে তেমন করে টানতে পারল না ছবিটা। গেল কোথায় মেয়েটা? এই সময় তো ঘুম থেকে ওঠে না কখনো। দ্রুত ভেতরের প্যাসেজে ফিরে জয়া বাথরুমের দিকে গেল। বাথরুমের দরজা খোলা, বৃষ্টি সেখানেও নেই। বেরিয়েছে কোথাও, নাকি ছাদে উঠেছে? এই সেদিন পর্যন্ত ঘন্টার পর ঘন্টা ছাদে একা দাঁড়িয়ে থাকতো মেয়েটা। এই সেদিন পর্যন্ত ঘন্টার পর ঘন্টা ছাদে একা দাঁড়িয়ে থাকতো মেয়েটা। জয়া রাগারাগি করতো, লেখা নেই পড়া নেই, যখন দেখি বৃষ্টি ছাদে উঠে দাঁড়িয়ে আছে, তোমরা ওকে একটু বকাবকিও করতে পারো না মা? মৃন্ময়ী বলতেন, সব সময় খিচখিচ করিস না তো, লেখাপড়া তো করে, নইলে ভালো রেজাল্ট করছে কি করে? ওখানে দাঁড়িয়ে চারপাশটা দেখতে ভালোবাসে, তাও বন্ধ করে দেব? আজকাল সেই মেয়ে বাড়িতে থাকেই বা কতক্ষণ যে চারপাশের পৃথিবীতে চোখ বোলাবে? একটু উঁচু ক্লাসে ওঠার পর থেকেই তো ছাদে ওঠার অভ্যেসই চলে গেছে। এখন বাড়িতে থাকলেই সারাক্ষণ ঝমঝম করে বিদেশি বাজনা বাজায়, নয়তো স্নায়ু টানটান করা ইংরাজি থ্রিলার পড়ে। এখনকার ছেলে মেয়েদের জীবন থেকে নরম সরম ব্যাপারগুলো ক্রমশ হারিয়ে যাচ্ছে। বৃষ্টিরও তার ব্যতিক্রম হলো না। অথচ জয়ার বাবা মা মারা যাওয়ার আগেও এই মেয়ে কত নিরীহ ধরনের ছিল, কত শান্ত। কবে থেকে যে এত বদলে গেল বৃষ্টি? জয়ার মা বাবা দুজনেই পরপর মারা যাওয়ার পর থেকে, নাকি সুবীর বিয়ে করার পর? জয়া তার ঠিকঠাক নজর করে উঠতে পারেনি। বদলটাই মাঝে মাঝে বড় চোখে লাগে তার। মেয়ের ভাবভঙ্গিতে ইদানিং কেমন যেন চাপা উগ্রতা। ছাদে উঠতে গিয়ে সিঁড়ির ল্যান্ডিংয়ে টাঙানো নিজের আঁকা পুরনো ল্যান্ডস্কেপটায় চোখ পড়ে গেল জয়ার। ছবিতে বেশ ধুলো জমেছে। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে না দিলেই সুধা কিছুই লক্ষ্য করে না। আজ একটু সুধাকে বকাবকি করা দরকার। এত অযত্ন কেন, এত অবহেলা? ছাদে উঠেই জয়া বৃষ্টিকে দেখতে পেল। আলসেতে ভর দিয়ে আচ্ছন্নের মতো এক দৃষ্টি সামনের পার্কের দিকে তাকিয়ে আছে মেয়ে।
ক্ষণিকের জন্য জয়া স্থির, বিহ্বল। মা নয়, যেন এক অপরিচিত নারী এক অন্য পরিপূর্ণ রমণীকে দেখছে। বিশাল আকাশের নিচে ছাদে একা দাঁড়িয়ে থাকা ওই যুবতী কি জয়ের মেয়ে? পিছন থেকে কি বড়সড় লাগছে বৃষ্টিকে। জয়া আড়ষ্ট গলায় ডাকল, বৃষ্টি, তোমার ফোন। বৃষ্টি শুনতে পেল না। জয়া আবার বলল একটু জোরে, এই বৃষ্টি, তোর বাবার ফোন এসেছে। বৃষ্টি ঘুরে তাকালো। দৃষ্টি উদাস, ভাবলেশীন। জয়া অবাক। বাবার নাম শুনলেই তো মেয়ের চোখ মুখ ঝলমল করে ওঠে। আজ ব্যাপার কি? ধীর পায়ে বৃষ্টি সিঁড়ি দিয়ে নামছে। পিছন থেকে মেয়েকে দেখছিল জয়া। মেয়েটা তার ভারী সুন্দর হয়েছে, নরম, গোলাপি, মাথা ভরা থাক থাক চুল, কালো চোখের পাতা, ছোট্ট চিবুক, ফোলা ফোলা গাল, অনেকটা রেনোয়ার পেন্টিংয়ের মতো। গড়নটাই যায় একটু রোগাটে, বেশি লম্বা নয় বলে ততটা অবশ্য রোগা লাগে না। সুবীরের মা বলতেন, নাতনি আমার বৌমার গড়ন পাবে, মুখের গায়ের রং সুবীরের। জয়ার বাবা প্রিয়তোষ খুব মজা পেতেন শুনে। কি করে যে আপনারা ওইটুকু বাচ্চার মুখ গড়ন কেমন হবে বুঝে ফেলেন? আমার তো ওইটুকু শিশুদের সবাইকেই একরকম লাগে। ওইটুকু শিশু দেখতে দেখতে কবে যে এত বড় হয়ে গেল। এই তো সেদিন তিলে তিলে তৈরি হলো জয়ার শরীরের মধ্যে। অদৃশ্য তুলি দিয়ে জয়া মেয়ের চোখ এঁকেছে, মুখ এঁকেছে। লিওনার্দোর মোনালিসার থেকে তার সৃষ্টিই বা কম কিসের? সেই বৃষ্টি 1, 2, 3 করে আজ পুরো 18। 18? 18 শব্দটা ঝন করে মস্তিষ্কে বেজে উঠল কেন? আলিপুর জর্জ কোর্টের বারান্দায় দাঁড়িয়ে আঙ্গুল তুলে জয়াকে শাসিয়েছিল সুবীর। দেখে নেব মেয়ের 18 বছর বয়স হলে কিভাবে তুমি তাকে আটকে রাখতে পারো। সুবীরের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর সেই দিনই সদ্য কাস্টডির মামলায় রায় বেরিয়েছে। হিংস্র আক্রোশে পরস্পরের দিকে প্রকাশ্যে কাদা ছুড়োছুড়ি সেই দিনই সবে শেষ। সুবীরের উকিল বলেছিল, মিলর্ড, এই ভদ্রমহিলাকে জিজ্ঞাসা করে দেখুন এর পুরুষ বন্ধুর সংখ্যা কত, 2, 5 নাকি 10? মনে হয় করগুণেও উনি শেষ করতে পারবেন না। উনি যখন স্বামীর বিনা অনুমতিতে মেয়ে ফেলে বিদেশে চলে গিয়েছিলেন তখন কজন পুরুষ বন্ধু ওনার সঙ্গী ছিল? মেয়ের জন্য উনি দিনে কতটা সময় খরচা করেন, আর কতটাই বা নিজের আঁকাঝোঁকার জন্য? ছবি এঁকেই বা পয়সা ওনার রোজগার যে মেয়েকে প্রপারলি মানুষ করতে পারবেন বলে দাবি করছেন? জয়ের উকিলও কম যায়নি। মিলর্ড, আমার মাননীয় বন্ধু আমার ক্লায়েন্টের বিদেশ যাওয়ার কথা তুলে অশোভন ইঙ্গিত করছেন। উনি বাইরে গিয়েছিলেন মাত্র 2 মাসের জন্য ছবির এক্সিবিশন করতে, বিদেশি সরকারের ডাকে ভারতের ডেলিগেট হয়ে, যা কিনা যে কোনো শিল্পীর কাছে খুবই সম্মানের ব্যাপার। মেয়েও সেই সময় আমার ক্লায়েন্টের বাবা মার কাছে অতি আদরেই ছিল। আসলে ওই ভদ্রলোক স্ত্রীর খ্যাতি, যশ, প্রভাবকে সহ্য করতে পারেননি। ওনাকে জিজ্ঞাসা করে দেখুন তো উনি কদিন মদ্যপান না করে সুস্থ অবস্থায় বাড়ি ফেরেন। স্ত্রীকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়ে মেয়ের সামনে কোন আদর্শ স্থাপন করছেন? ঈর্ষাকাতর মদ্যপ বাবার কাছে থাকা ভালো, না দাদু দিদার ছায়া থেকে শিল্পী মায়ের কাছে বড় হওয়া ভালো? তিক্ত সেই মামলায় জিতে পাওয়া মেয়ে আজ পূর্ণ যুবতী। বৃষ্টি নিচে এসে ফোন ধরেছে। জয়া একটু তফাতে দাঁড়িয়ে বাপ মেয়ের কথা শোনার চেষ্টা করল। ডাইনিং টেবিলের কাছে রাখা রবার গাছের পাতা দেখার ভান করে ওদিকেই কান সজাগ করে রইল। বৃষ্টি একবার পেছনে ফিরে জয়াকে দেখে নিল। বেশ নিচু গলায় কথা বলছে, যেন মাকে লুকিয়ে গোপন কথা সেরে নিচ্ছে বাবা নয়, নিষিদ্ধ কোনো পুরুষের সঙ্গে। সব কথা পরিষ্কার বুঝতে পারল না জয়া। টুকরো টুকরো 2-1 বাক্য কানে এলো মাত্র। তুমি একা, কিন্তু দুপুরে হবে না, বিকেলে আফটার 5 কলেজেই এসো, কলেজ স্ট্রিট ক্রসিংয়ে। নিম্ন স্বরে কথা বললেও বৃষ্টির কথাবার্তা স্পষ্টতই কাট কাট, নির্লিপ্ত। কথা বলতে বলতেই দুম করে ফোন কেটে দিয়ে হন হন করে ঢুকে গেল বাথরুমে। আশ্চর্য, বাবার সঙ্গে তো এইভাবে কথা বলে না বৃষ্টি। জয়ের মনে পড়ল গত বছরও জন্মদিনের সুবীরের সঙ্গে দেখা করতে গিয়ে সন্ধ্যের মধ্যেই বৃষ্টি বাড়ি ফিরে এসেছিল।
জয়া জিজ্ঞাসা করেছিল, তুই এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলি যে? জবাব না দিয়ে নিজের ঘরে ঢুকে দরম করে দরজা বন্ধ করে দিয়েছিল মেয়ে। সুবীরের সম্পর্কে কোনো কথাই কখনো জয়াকে এসে বলে না বৃষ্টি। জয়ার মতনই চাপা অন্তর্মুখী হয়েছে। এমনকি সুবীর যে আবার বিয়ে করেছে সেই কথাও বৃষ্টির মুখ থেকে কখনো বেরোয়নি। ছেলে হওয়ার খবরও না। জয়া জেনেছিল শিপ্রার কাছ থেকে। শিপ্রার দাদা সুবীরের কলিগ। জয়া জুনিপার গাছের টবের দিকে এগিয়ে গেল। গোড়ার মাটি শক্ত হয়ে গেছে। জয়া জুনিপার গাছের টবের দিকে এগিয়ে গেল। গোড়ার মাটি শক্ত জমাট বেঁধে গেছে। ছোট্ট একটা লোহার শিক তুলে জয়া গাছটার গোড়া খোঁচাতে শুরু করলো। বাবার ওপরও টান কি তবে কমে যাচ্ছে বৃষ্টির? অথচ এই মেয়েই কি ছটফটি না করতো বাবার জন্য। কোর্টের রায়ে সপ্তাহে একদিন মেয়েকে নিজের কাছে নিয়ে যাবার অধিকার পেয়েছিল সুবীর। একদিনই। রবিবার এলেই মেয়েও সকাল থেকে সেজেগুজে তৈরি। গাড়ির হর্ন শুনলেই ছুটতে বেরিয়ে যেত বাইরে। বাবা এসেছে, আমার বাবা এসে গেছে। জয় কি যে ভয় কাটা হয়ে থাকতো সেই সব দিনগুলোতে। যদি বৃষ্টি আর না ফিরে, যদি বাবার কাছেই থেকে যায়। সুবীর আবার বিয়ে করার পর অবশ্য অনেকটা নিশ্চিন্ত বোধ করেছিল। মেয়ে বাথরুম থেকে বেরোতেই জয়া প্রশ্ন করল, তোর জন্মদিনে এবারও বন্ধুরা কেউ আসবে না সন্ধেবেলা? বৃষ্টি নিষ্পালক তাকালো জয়ার দিকে, যেন জরিপ করছে মাকে। শুনলেই তো সন্ধেবেলায় থাকবো না। জয়া অপ্রস্তুত। মেয়েও তবে তাকে এতক্ষণ লক্ষ্য করছিল। কথা ঘোরানোর চেষ্টা করল। তোর জন্য কাল একটা ফিরহান কিনে এনেছি, দেখেছিস? দেখিনি, দেখে নেব। বৃষ্টি ঘরে ঢুকে গেল। মেয়ের গলায় পরিষ্কার ঝাঁঝ। মাঝে মাঝে এভাবেই মুখিয়ে ওঠে আজকাল। ভালোভাবে কথাই বলতে চায় না। নিখিল বলে, ও কিছু না, এ বয়সে ওরকম একটু আদ্রু হয়। মা বাবার কথা শুনতে ভালো লাগে না, মনোমতো সবসময় কিছু না পেলে বিরক্তি আসে। নিজের কথাই ভেবে দেখ না, ওই বয়সে মা বাবার কথা শুনে চলতে তোরও কি ভালো লাগতো? জয়া প্রতিবাদ করে না, কিন্তু জয়া জানে জয়া ছিল অন্যরকম। কারোর ওপর মেজাজ করা তার ধাতে ছিল না। সে ছিল অনেক ভীতু, অনেক নরম, খুব বেশি আবেগপ্রবণ। সে ছিল ফারকোটের পকেটে মানুষ হওয়া ডল পুতুলের মতো। সামান্যতম নিষ্ঠুরতাও তার সহ্য হতো না। একটা কুকুরকে রাস্তায় মরে পড়ে থাকতে দেখলেও সে কেঁদে কেটে একসা হতো। সদরের ইয়ের লক খুলে সুধা বাড়িতে ঢুকলো। জয়াকে টবের কাছে দেখে দাঁড়িয়ে পড়েছে। কি হয়েছে গো গাছটার? হবে আবার কি, ভালো করে দেখাশোনা করিস না? গোড়ার মাটিগুলো ঝুরো ঝুরো করে দিতে বলেছিলাম, দিয়েছিস? সময় পাইনি গো, তুমি রেখে দাও, আজ আমি ঘুরে দেব। সুধা বাজারের থলি রান্নাঘরে রাখতে গেল। সেখান থেকেই মুখ বাড়িয়েছে, দিদি চা দেব? এই সময় ঘুম থেকে উঠে নিজের কাজে ডুবে যাওয়া জয়ার দীর্ঘদিনের অভ্যাস। সামনে অ্যানুয়াল এক্সিবিশন, দুটো ছবি শেষ করতেই হবে। সুধাকে বলল, ওপরে দিয়ে যাস, শুধু চা, বিস্কুট টিস্কুট না। সিঁড়ি দিয়ে উঠতে গিয়েও জয়া ঘুরে দাঁড়ালো। কি এনেছিস রে বাজার থেকে? রুই মাছ আর মুরগি। খেয়াল আছে মেয়েটার আজ জন্মদিন? ফ্রাইয়ের জন্য ভেটকি মাছের কয়েকটা ফিলেট আনতে পারতিস। এনেছি গো, এনেছি। সুধা নিজস্ব ভঙ্গিতে মাথা দোলালো। সুধার সব খেয়াল থাকে। বৃষ্টির জন্মদিনের কথা আমাকে মনে করিয়ে দিতে হবে। কার্তিক মাসের 27 তারিখটা আমার ঠিক খেয়াল থাকে। গতবারও তো আমি মনে করে। থামতো, জয়া খেপে উঠল। সুধা ইদানিং নিজেকে বড় বেশি বাড়ির গিন্নি ভাবতে শুরু করেছে। অত যদি সব দিকে খেয়াল, সিঁড়ির ছবিতে ময়লা জমে কি করে? যেদিকেই তাকাবো না সেদিকেই। সুধা কথা না বাড়িয়ে রান্নাঘরে পালালো। তাকে এখন মেল ট্রেনের গতিতে সকালের কাজ সারতে হবে। চা জল খাবারের পাশ চুকলেই কুটনো কোটা, মশলা বাটা, রান্না বান্না। 10:30 11টার মধ্যে জয়া বৃষ্টি দুজনেই যে যার কলেজে ছুটবে। চিলেকোঠা স্টুডিওতে গিয়ে ক্যানভাসের সামনে বসলো জয়া। কাল রাতে অর্ধেক আঁকা হয়েছে ছবিটা। মূলত প্রাথমিক রং দিয়েই এবার ছবিটাকে ফোটাতে চাইছে।
লাল হলুদ আর নীল মিশিয়ে এক তীব্র একাকিত্বের অনুভূতি। হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। তবে কি রঙগুলোকে ভেঙে দেওয়া দরকার? জয়া নতুন করে অস্থির হয়ে উঠল। যে কোনো ছবি নিজস্ব উপলব্ধির সঙ্গে না মেলা পর্যন্ত এই রকমই আত্মতৃপ্তিতে ছটফট করতে থাকে সে। একবার ভাবল ক্যানভাসটাই মুছে ফেলে প্রথম থেকে শুরু করবে। পর মুহূর্তে মত বদলালো। হাতে ব্রাশ তুলে ক্যানভাসের নীল রংটাকে গাঢ় করতে চাইল আরেকটু। বার দুয়েক আঁচড় টেনেই ব্রাশ ছুঁড়ে ফেলে দিল। মন বসছে না। এক একদিন এইরকমই হয়, কিছুতেই ছবির মধ্যে পুরোপুরি ঢুকতে পারে না। সুধা চা নিয়ে ঘরে ঢুকেছে। টুলের ওপর কাপ রেখে চলে যেতে গিয়েও দাঁড়িয়ে পড়ল। কিছু বলবি? দিদি, দাদা ভাইয়ের কোমরের ব্যথাটা আবারও খুব বেড়েছে। কালকে সন্ধেবেলাতেও খুব যন্ত্রণা হচ্ছিল। জয়ার কপালে দুশ্চিন্তার ভাঁজ। 2-3 বছর ধরে শীত আসার আগে বাবলুকে কোমরের ব্যথাটা খুব ভোগাচ্ছে। গত বছর তো 8-10 দিন একেবারে শয্যাশায়ী ছিল ভাইটা। ডক্টর কয়াল বলেছেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই ভোগান্তিটুকু বাবলুর কপালে আছে। 69 সালে কলেজ স্ট্রিটে 2 দলের বোমাবাজির মাঝখানে পড়ে মেরুদণ্ডের সপ্লিন্টার ঢুকেছিল বাবলুর। তখন বাবলু সবে হায়ার সেকেন্ডারি দিয়েছে। জয়া আর্ট কলেজের 4th ইয়ারে। নিজেদের যথাসম্ভব দিয়ে প্রিয়তোষ মৃন্ময়ী চিকিৎসা করিয়েছিলেন ছেলের। সুবীর তখন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। জয়ার সঙ্গে সদ্য পরিচয় হয়েছে তার। জয়ার ভাইকে সারিয়ে তোলার জন্য সেও অসম্ভব পরিশ্রম করেছিল সেই সময়। শেষ পর্যন্ত প্রাণে বাঁচলেও নিম্নাঙ্গ প্রায় অসাড় হয়ে গেল বাবলুর। কোনো দিনই আর পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারল না। একখানা পোর্টেবল টিভি, বই, ম্যাগাজিন আর একটা বড়সড় অ্যাকোয়ারিয়াম নিয়ে নিজস্ব জগতে নির্বাসিত হয়ে থাকে সে। সেই জগতের সময় স্থির হয়ে আছে প্রায় 21 বছর। নিস্তরঙ্গ সেই জীবনে বিন্দুমাত্র আলোড়ন উঠলে বাবলুর হিতাহিত জ্ঞানশূন্য হয়ে যায়। মেজাজ দিনকে দিন আরও তিরিক্ষে হয়ে উঠছে। বৃষ্টির সঙ্গে তো ইদানিং মোটেই বনে না। কথায় কথায় খিটমিট, ঝগড়া, চিৎকার, চেঁচামেচি। অথচ ছোটবেলায় এই ভালো মামা বলতে বৃষ্টি প্রায় অজ্ঞান ছিল। জয়া সুধাকে বলল, ঠিক আছে, আজ ফেরবার সময় ডাক্তারবাবুকে খবর দিয়ে আসব। সুধা চলে যাওয়ার পর জয়া আর একবার ছবিতে মন বসানোর চেষ্টা করল। ঘণ্টা দেড়েক মগ্ন হয়ে রইল রং তুলি ক্যানভাসে। স্টুডিও বন্ধ করে যখন নিচে নেমে এলো তখন তার মন অনেক প্রফুল্ল। ছবিটার পূর্ণ চেহারা চোখের সামনে এসে গেছে। আজ রাতেই কাজ করলে শেষ হয়ে যাবে। ঘরে এসে ঘড়ি দেখেই চমকে উঠল জয়া। 9:40। 11টা থেকে ক্লাস। তাড়াতাড়ি জামা কাপড় নিয়ে বাথরুমের দিকে ছুটল। সুধা, আমার ভাতটা বেড়ে ফেল, অনেক দেরি হয়ে গেছে। স্নান সেরে চিরুনি হাতে ভাইয়ের ঘরে এসে ঢুকলো একবার। বিছানায় আছোয়া হয়ে বাবলু খবরের কাগজ পড়ছে। হুইল চেয়ারটা একেবারে দরজার সামনে পড়ে আস্তে করে খাটের দিকে সেটাকে ঠেলে দিল জয়া। কি রে, আজ ব্যথাটা কেমন? বাবলু কাগজ থেকে চোখ ওঠালো না। ঠিক আছে, আজ ডক্টর কয়ালকে বলেছি একবার এসে দেখে যাক। কি হবে দেখে? বাবলু গোমরা মুখে খবরের কাগজের পাতা উল্টালো। আরও কড়া কিছু পেন কিলার এনে দেবে এই তো। জয়া কথা বাড়ালো না। ভাইয়ের মুখের প্রতিটি অভিব্যক্তি সে চেনে। বাবলু ভীষণভাবে চাইছে একবার ডাক্তারবাবু এসে তাকে দেখে যাক, কিন্তু মুখে সেটা প্রকাশ করবে না। ডাইনিং টেবিলে যেতে গিয়েও কি মনে করে একবার বৃষ্টির ঘরে ঢুকল। সকালবেলার লণ্ডভণ্ড ঘরখানা ফাঁকা, শুনশান। চতুর্দিকের দেওয়াল জুড়ে বোবা যন্ত্রণার মতো শুধুই অজস্র কালশিটে। একটাও রঙিন পোস্টার নেই কোথাও। জয়া স্তব্ধ হয়ে গেল। কালীঘাট মেট্রো স্টেশনের সিঁড়ি দিয়ে নামতে নামতেই শব্দটা শুনতে পেল বৃষ্টি। 9:34 ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে গেছে। বৃষ্টি একটু অসহায় বোধ করল। আজ সে অন্যদিনের মতো তাড়াহুড়ো করে নামতে পারবে না। শাড়িতে সে কোনো সময়ই খুব স্বচ্ছন্দ নয়। স্কার্ট, ব্লাউজ, সালোয়ার কামিজ বা প্যান্ট শার্টই তার নিত্যদিনের পোশাক। আজ সে ইচ্ছে করেই শাড়ি পরেছে। আজকে সে অন্যদিনের থেকে নিজেকে পৃথক করে রাখবেই। আজ খুব সকালে ঘুম ভেঙে গিয়েছিল বৃষ্টির।
মধ্য হেমন্তের ভোরে তখনও ঘর জুড়ে ছড়িয়েছিল আগের রাতটা। দিন আসার আগে রাত শেষবারের মতো ছুঁয়ে ছুঁয়ে দেখে নিচ্ছিল সব কিছু। ভোরের দিকে এ সময় বেশ একটা হিমহিম ভাব, এখনো যদিও সেভাবে জাঁকিয়ে ঠান্ডা পড়েনি। আশি আশি করেও শীত রোজ দোবনা হয়ে একটু করে এগোচ্ছে পিছোচ্ছে, তবু সে যে আসছে সেটা স্পষ্ট টের পাওয়া যায়। এ সময় ভোরের পৃথিবী সম্পূর্ণ নিস্তব্ধ থাকে। এ সময় পৃথিবীতে সব কিছুই বড় পবিত্র। এই রকমই একটা সময়ে বাইরের পাঁচিলের গায়ে একটা ছোট্ট পাখি পিকপিক করে ডেকে উঠেছিল। সেই ডাকেই চমকে বিছানায় উঠে বসেছিল বৃষ্টি। ঘুমের শেষ রেশটুকু কাটার সঙ্গে সঙ্গে মনে পড়ে গিয়েছিল কথাটা। মুহূর্তেই শরীর জুড়ে অচেনা শিহরণ, আশ্চর্য অনুভূতি। She will be the custody of her mother till she attains her age of 18. যতদিন না বৃষ্টির 18 বছর বয়স হয় ততদিন সে মায়ের হেফাজতে থাকবে। যতদিন না বয়স 18 বছর হয়, যতদিন না তারপর 18 বছর বয়স হলে ওই শব্দ কটা এখনো বৃষ্টির মনের ভেতর ঘুরপাক খেয়ে চলেছে। কেউ যেন ধাক্কা দিয়ে বারবার মনে পড়িয়ে দিচ্ছে কথাটা আজকেই। তবে কি কথাটার বিশেষ কোনো উদ্দেশ্য আছে? নইলে অত ভোরে আজ ঘুম ভাঙবেই বা কেন? জীবনে খুব কম দিনই এত সকালে ঘুম থেকে উঠেছে বৃষ্টি। স্কুলে নিবেদিতা বলতো, ঘুম হ্যাজ 4 স্টেজেস। প্রথম রাতে নন র্যাপিড আই মুভমেন্টের ডিউরেশন বেশি, ক্রমে র্যাপিড আই মুভমেন্ট প্রলং হতে থাকে শেষ রাত্রিরে গিয়ে। ঘুম হ্যাজ 4 স্টেজেস। প্রথম রাতে নন র্যাপিড আই মুভমেন্টের ডিউরেশন বেশি, র্যাপিড আই মুভমেন্ট কম, ক্রমে র্যাপিড আই মুভমেন্ট প্রলং হতে থাকে শেষ রাত্রিরে গিয়ে। ভোরের বেলা প্রতিদিনই তো সে গভীর ঘুমে। নবনীতার ভাষায় পুরো নন র্যাপিড আই মুভমেন্ট স্টেজ। বেশিরভাগ দিনই 8টা নাগাদ সুধামাসি ঠেলে ঠুলে তোলে তাকে। নবনীতার কথা মনে পড়তেই বৃষ্টির মনটা অল্প কেমন করে উঠল। নবনীতা জেএনইউতে চলে গেছে। অনেক দিন ওর চিঠি আসছে না কোনো। বিজয়ের গ্রিটিংস কার্ডও আসেনি। নতুন বন্ধুবান্ধব পেয়ে বৃষ্টিকে হয়তো ভুলেই গেছে। স্কুলে থাকতে ওই যা একটু কাছাকাছি ছিল বৃষ্টির, তার বাইরে আর বিশেষ কেউ বৃষ্টির নিষেধের কাটা তার টোপকে তেমন ঘনিষ্ঠ হতে পারেনি কখনো। মন্থর পায়ে বৃষ্টি প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। একটা ট্রেন চলে যাবার পর 2-4 মিনিটও খালি থাকে না প্ল্যাটফর্ম, বিশেষ করে অফিস টাইমে। ডাউনের এই দিকটায় গিজগিজ করছে মানুষ। তার মধ্যে ক্লোজ সার্কিট টিভিগুলোতে যথারীতি রঙিন নাচাগানা চলছে। ব্যস্ত সমস্ত অফিস যাত্রীরা কয়েক মুহূর্তের জন্য গিলে নিচ্ছে গভীর আবেগময় প্রেমের দৃশ্য। বৃষ্টি মুখ ঘুরিয়ে নিল। ওইসব ন্যাকা ন্যাকা জড়াজড়ি করা প্রেমের নৃত্য তার একদম সহ্য হয় না। প্রেম শব্দটাতেই এক ধরনের বিতৃষ্ণা আছে তার। এলোমেলো পায়ের সামনে একটু এগোতেই বৃষ্টির চোখ আটকে গেল আর একটা টিভির ঠিক নিচে। সকালে সেই বিদঘুটে ছেলেটা না? হ্যাঁ, ওই তো ছেলেটা পাড়ায় নতুন এসেছে। বেশ ম্যাচো টাইপের ফিজিক, রুক্ষ তামাটে মুখ, সলিড গোফওয়ালা। নামটা জানা হয়নি এখনো। রনি পিকলুদের সঙ্গে দারুণ দোস্তি হয়ে গেছে ইতিমধ্যে। টিভির দিকে না তাকিয়ে ছেলেটা হাঁ করে তাকিয়ে আছে বৃষ্টির দিকে। চোখাচোখি হতেই মুখ ঘুরিয়ে নিল, অন্যমনস্কতার ভান করছে। বৃষ্টির হাসি পেয়ে গেল। এ সমস্ত ভান রাস্তাঘাটে পুরুষের চোখে অহরহ দেখে আজকাল। সব সময় যে খারাপ লাগে তাও নয়। স্বাভাবিক নারীর মতো পুরুষের দৃষ্টি মাঝে মাঝে উপভোগও করে সে। তবে কেউ কেউ যা গোগ্রাসে গেলে ভাবতেই অবাক লাগে। এইসব হ্যাংলা লোকগুলোই যখন বাড়িতে যায় তখন তারা কত সভ্য ভদ্র। বাবা, দাদা, ভাই, পিসেমশাই, মেসোমশাই, একই মানুষের কত রকম যে চেহারা থাকে, কোনটা যে মুখোশ কোনটা মুখ। যেমন তার মা, বাড়িতে সব সময় কি গম্ভীর দাপুটে, নিজে যা চাইবে সেইভাবেই হতে হবে সব কিছু, না হলেই তুলকালাম। সুধামাসিকে বকছে, বৃষ্টির ওপর মেজাজ, ভালো মামাকে পর্যন্ত ছাড়ছে না। কখনো একেবারেই চুপচাপ, নিজের খেয়ালে এক টানা ছবি এঁকে চলেছে। খেয়াল খেয়াল, এই খেয়ালেই কখনো এক গাদা প্যাকেট বুকে চেপে ঢুকেছে বাড়িতে। বৃষ্টি দেখ, এই মেঘলাটা কি গর্জাস না?
পিঙ্কের সঙ্গে ব্লুর কন্ট্রাস্ট তোকে খুব ভালো মানাবে। কখনো এই ধুতি সালোয়ারটা পরে কামিজের কাঁচটা দেখে নে তো। আর এই রাখ 100 টাকা তোর হাত খরচ। বৃষ্টি আদেও পিঙ্ক বা ব্লু ভালোবাসে কিনা, ধুতি সালোয়ার পছন্দ করে কিনা তা নিয়ে এক বিন্দু মাথা ব্যথা নেই মার। এই মাই আবার নিজের লোকজন বাড়িতে এলে একদম অন্যরকম, হাসি খুশি উচ্ছল। এই বৃষ্টি, এদিকে শুনে যা, তোকে দেবযানী ডাকছে। উফ, কি রিপালসিভ মহিলা ওই দেবযানী। ভাবতেই গায়ে কাটা দিয়ে উঠল বৃষ্টির। আহ্লাদি আহ্লাদি। আমাদের বড়দাতে বাবা আর্টিস্টদের মধ্যে এত প্রফেশনাল জেলেসি ছিল না। দীপক বলে কলকাতার সব কিছুর মধ্যেই বড্ড বেশি পলিটিক্স। নেকু নিজে যেন কখনো পলিটিক্স করে না। এই তো রমেন সাহাই সেদিন মাকে এসে বলেছিল তাদের নিউজ পেপার অফিসে গিয়ে দেবযানী মাসি নাকি চুকলি খেয়ে এসেছে রমেন সাহারি নামে। মার সঙ্গে বেশি ভাব বলে রমেন মামা নাকি মার ছবিরই বেশি বেশি প্রশংসা করে। আর দেবযানী ড্রিঙ্কস অফার করেনি বলেই কাগজে বিশ্রী সমালোচনা করেছে তার এক্সিবিশনের। এরপরও নাকি ওর স্বামী দীপক বলে, তোমাদের ক্রিয়েটিভ আর্টের ওয়ার্ল্ডটা বড্ড নিষ্ঠুর, সব সময় ল্যাং মারামারি, সারাক্ষণ বরের কোটেশন ঠোঁটে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। দীপাক্কা জরুকাহিকা কি যেন বলে এদের, ককপেট, বর্ষভাগী। শিপ্রা হালদার তাও একরকম, যদিও অনর্গল বকবক করেই চলে, কারুর কথা শোনে না, কেউ শুনছে কি না পরোয়াও করে না। অবিরাম সিগারেট খেয়ে চলেছে, চেইন স্মোকার। আর ফিরোজ আঙ্কেল কখন সেন্সে থাকে কখন থাকে না, সব সময়ই অ্যালকোহলের গন্ধ ছুটছে মুখ দিয়ে। ছোটবেলায় কি জোর জোর চুল টানত, আদর করতো গাল টিপে টিপে। আজকাল দেখলেই, হাই ইয়াং লেডি, তুই তো রোজ একটু একটু করে ব্লুম করছিস রে। মাতালের প্রলাপ। পুজোর আগে একদিন এসে তো ড্রয়িং রুমের কার্পেটে পড়ে কি গড়াগড়ি। কোন ক্রিটিকের সঙ্গে নাকি ঝামেলা হয়েছে, গড়াচ্ছে আর চিৎকার করছে, আমার ছবিতে ডেপথ কম, দাঁত ভেঙে দেবো শালাদের, তোর 14 পুরুষ আর্টের কিছু বোঝে? সজ্ঞানে থাকলে এই ফিরোজ আঙ্কেল একেবারে অন্য মানুষ, কত মার্জিত, ভদ্র, স্নেহশীল। বাবাই বা কম কিসের, এমনিতে কত হাসি খুশি দিল দরিয়া। সব সময় একটা মিষ্টি ভালোবাসার গন্ধ যেন বাবার গায়ে লেগে থাকে। অথচ এই বাবাই রীতা আন্টির সামনে টুক করে কেমন খোলসের মধ্যে। ভাবতেই পুরনো অভিমানটা সারা বুকে ছেয়ে গেল বৃষ্টির। সেই পুরনো পাথর চাপা অভিমান, জমাট, শীতল। বৃষ্টি দীর্ঘশ্বাস ফেলতে গিয়েও ফেলতে পারল না। হুড় হুড় করে পাতাল ট্রেন ঢুকে পড়েছে। ভিড় ঠেলে সামনের কামরায় উঠে বৃষ্টির সিটের ধারে দাঁড়িয়ে পড়ল। সঙ্গে সঙ্গে গেটের কাছে হাসির রোল দেখে ঘাড় ঘুরে গেছে। গেট বন্ধ হওয়ার সময়ই আটকে গেছে, আর কেউ নয়, সেই ছেলেটাই। গেট থেকে ছাড়া পেয়ে দ্বিতীয় চেষ্টাতে ভেতরে আসতে পারল। অভিপ্রেত মুখে এদিক ওদিক তাকাচ্ছে। সবসময় বোধহয় অদ্ভুত কাণ্ড কারখানা করতে ভালোবাসে ছেলেটা। ভোর থেকেই যা কমিক সিন দেখিয়ে চলেছে। বৃষ্টি বেশ কৌতুক বোধ করল। নির্জন ভোরে সুধাকে ঘুম থেকে না তুলে বৃষ্টি পায়ে পায়ে ছাদে উঠে গিয়েছিল। ছাদের দরজার ছিটকিনি খুলতেই বুক ছলাত। গাঢ় মেঘের মতো কুয়াশা চতুর্দিকে। কুয়াশা জড়িয়ে ঘুমিয়ে রয়েছে সামনের পার্ক রাস্তা। একটু দূরের সবকিছুই কেমন যেন অস্পষ্ট। বাড়ি ঘরগুলো ঝাপসা হতে হতে ক্রমশ অদৃশ্য, ফিরোজ আঙ্কেলের মিস্টিক পেইন্টের মতো রহস্যময়। গোটা ছাদ শিশিরে রেণুতে মাখামাখি হয়ে আছে। পিছল ছাদে পা টিপে টিপে আলসেতে এসে দাঁড়াতেই সামনের পার্কের ছেলেটা জগিং করতে করতে গোটা পার্ক শুধু চক্কর দিয়ে চলেছে। পিঠে হ্যাভারস্যাকের মতো ভারী একটা কিডস ব্যাগ। ঘন কুয়াশার মধ্যে কি অদ্ভুতই না দেখাচ্ছিল ছেলেটাকে। পিঠে বস্তা নিয়ে যেন ধোঁয়ায় নাচছে এক রঙিন রোবট, হালকা নীল ট্র্যাকস্যুট পরা। আচমকা মাঝমাঠে দাঁড়িয়ে পড়ে ব্রেক ডান্সের মতো ঘাড় ঘোরাতে শুরু করলো। বৃষ্টির ধ, কাঁধ থেকে ব্যাগ নামায় না কেন? ঘাড়ে ব্যথা হয়ে মরবে যে। এক্সারসাইজ থামার পর পিঠ থেকে কিডস ব্যাগ নামালো। ব্যাগ থেকে বেরোলো ইয়া এক ক্রিকেট ব্যাট। ব্যাট শুদ্ধ অত বড় ব্যাগটা কাঁধে নিয়ে দৌড়োয়? ওয়েট ট্রেনিং? 2 হাতের গ্রিপে ব্যাট ধরে শ্যাডো প্র্যাকটিস শুরু হলো। তারপর
অদৃশ্য প্রতিপক্ষের বিরুদ্ধে কখনো ফরওয়ার্ড খেলছে, কখনো ব্যাকফুট, কখনো স্কোয়ার কাট করছে, কখনো ড্রাইভ। হা, কলকাতার কপিল দেব। বৃষ্টির ঠোঁটের কোণে বিদ্রুপের হাসি। কত আজব চিড়িয়াই যে আছে এই শহরে। এসপ্ল্যানেডে পাতাল থেকে মাটিতে উঠে ট্রাম লাইনের ধারে দাঁড়ালো বৃষ্টি। কাঁধের ব্যাগ বুকের কাছে জড়ো করে একবার আকাশের দিকে তাকালো। সূর্যের কোনো চিহ্ন নেই কোথাও। সূর্য বোধহয় আজ উঠবেই না। যেদিন সে জন্মেছিল সেদিনও নাকি সূর্যের দেখা মেলেনি সারাদিন। নভেম্বরে কোনো কারণ ছাড়াই বৃষ্টিতে ভেসে গিয়েছিল কলকাতা। বৃষ্টির দাদু প্রিয়তোষ বলেছিলেন, আমাদের বাড়িতেও বৃষ্টি এসেছে। বৃষ্টির মুখে মাথার ওপরে ধূসর আকাশটার ছায়া। তার কোনো জন্মদিনই কখনো কোনো আনন্দের দিন হতে পারে না, 18 বছরেও না। তার জন্মটাই একটা দুর্ঘটনা মাত্র। দুটো মানুষের মুহূর্তের আনন্দের বাই প্রোডাক্ট, কিংবা ভুলের। আনন্দ ফুরিয়ে গেছে, ভুলও ভেঙে গেছে, খেলা শেষ। কলেজ স্ট্রিট মুখো আধা ফাঁকা ট্রামে উঠে বসবার জায়গা পেয়ে গেল বৃষ্টি। বিষণ্ণ মুখে জানলা দিয়ে কর্মব্যস্ত শহরটাকে দেখছে। তার আজকের জন্মদিনটাও কি একটু অন্যরকম হতে পারত না? চারদিক রোদ্দুরে ভেসে যেতে পারত, একটা হইচই আমোদ আহ্লাদের সাড়া পড়ে যেতে পারত পৃথিবীতে। ঝকঝকে নীল আকাশ ঘোষণা করত, বৃষ্টি রায় আজ থেকে সাবালিকা। 18 বছর বয়স পর্যন্ত বৃষ্টি রায় শুধু মায়ের হেফাজতে থাকবে। আদালতের এই রায়ের মধ্যেই কেমন যেন একটা জীবনবন্দি ভাব। বন্দিই তো। একা থাকলেই বৃষ্টি নিজের বন্ধ ঘরে নির্জন সেলের কয়েদি। জানালার মোটা মোটা লোহার গরাদগুলো বলবান পুরুষ প্রহরীর মতো দাঁড়িয়ে পাহারায়। কেন যে সেই লোকটা এমন একটা শাস্তি দিয়েছিল বৃষ্টিকে, লোকটার মুখ চেষ্টা করলেও বৃষ্টি ভুলতে পারে না। মাঝবয়সী গাট্টা চেহারা, অনেকটা তাদের পাড়ার কাউন্সিলর সুরেন ভরের মতো দেখতে। এরই এক কলমের খোঁচায় নাকি টুকরো টুকরো হয়ে যায় মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক। বৃষ্টিরা হয়ে যায় ভাঙা ঘরের শিশু। 6.5 বছরের বৃষ্টিকে প্রশ্নের পর প্রশ্ন করছে লোকটা। তোমার নাম কি মা? বৃষ্টি। সিঞ্জিনী রায়। বাহ, কি মিষ্টি নাম। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 2। বাহ, তা তুমি কাকে বেশি ভালোবাসো মামনি, বাবাকে না মাকে? তোমাকে বলবো কেন? বাহ, আমাকেই তো বলতে হবে, না হলে আমি জানবো কি করে তুমি কার কাছে থাকতে চাও? বৃষ্টি গুম। বলো মা, কাকে বেশি ভালোবাসো? দুজনকেই। কিন্তু তোমার মা বাবা যে এখন থেকে আলাদা আলাদা থাকবে, তুমি কার কাছে থাকতে চাও? দুজনের কাছে। কিন্তু লক্ষ্মী মেয়ে, তোমাকে যে দুজনের একজনকে বেছে নিতে হবে, বাবা কিংবা মা। বৃষ্টি সেই মুহূর্তে একটা ছোট্ট চারা গাছ, জীবন্ত কিন্তু অসহায়। প্রচণ্ড ঝড়ের তাণ্ডবে থরথর কাঁপছে। আমি কাউকে চাই না, কাউকে না। দৌড়ে বাইরে এসে প্রাণপণে আঁকড়ে ধরেছে বাবা নয়, মা নয়, দাদুর কোমর। দাদুকে আঁকড়ে ধরে আশ্রয় খুঁজছে। টানা 1 বছর বৃষ্টিকে নিয়ে লড়ে গিয়েছিল বৃষ্টির মা বাবা। বৃষ্টিকে নিয়ে লড়াই, না নিজেদের জেদের লড়াই? কি আতঙ্কেই না তখন দিন কেটেছে বৃষ্টির। কোর্ট কেস নিয়ে কেউ আলোচনা করলেই কান খাড়া করে থেকেছে সে। দাদু যেদিনই তার জন্য বাবুলগামের প্যাকেট এনে দিয়েছে, দিদা তৈরি করেছে তার প্রিয় এলাচের গন্ধ ভরা রসগোল্লার পায়েস, সেই দিনই বুঝেছে কেসের ডেট আছে। কি হবে শেষ পর্যন্ত? আর কি কোনোদিনই সে বাবাকে দেখতে পাবে না? নাকি মাকে ছেড়ে চলে যেতে হবে চিরদিনের মতো? বোকা বোকা, কি বোকাই না ছিল তখন। নিজের নির্বুদ্ধিতার কথা ভাবলে এখন নিজের ওপরই রাগ হয় বৃষ্টির। এই রাগটা যদি সবার ওপর ছড়িয়ে দেওয়া যেত, মা বাবা, ভালো মামা, রীতা আন্টি সবাইকে যদি সমঝে দেওয়া যেত একবার। রীতার নামটা মনে আসতেই দপ করে বৃষ্টির মাথা আরও গরম হয়ে গেল। বাবা তোমাকে বিয়ে করেছে, তোমার সংসার নিয়ে তুমি থাকো। বৃষ্টিকে নিয়ে আদিক্ষেতা করার চেষ্টা কেন? মহিলাকে দেখলেই বৃষ্টির গা রাগে জ্বলে যায়। আর এরই গলা শোনানোর জন্য সকালে টেলিফোনে বাবার কি অনুরোধ উপরোধ।
বৃষ্টি, লক্ষ্মী সোনা, এক সেকেন্ড ধর একটু, বিদিতা তোকে বার্থডে উইশ করতে চাইছে। ভাগ্যিস ছপ করে নামিয়ে দিয়েছিল ফোনটা, নইলে হয়তো ফোনে বাবার পুচকে ছেলেটারও গলা শুনতে হতো। এবার বৃষ্টির রাগ গিয়ে পড়ল বাবার ওপর। বলা নেই কওয়া নেই, দুম করে গত বছর জন্মদিনে কি আক্কেলে ওই মহিলাকে নিয়ে হাজির হয়েছিল বাবা। গোটা সন্ধেটাই তেতো হয়ে গিয়েছিল গতবার। মহিলাকে জব্দ করার জন্য বাবাকে আজ পুরো সন্ধেটাই আটকে রাখতে হবে। পাশের সিটে এক বিপুলকায় মহিলা ক্রমাগত বৃষ্টিকে ঠেলে ঠেলে নিজের জায়গা বাড়িয়ে চলেছেন। জানলা থেকে মুখ সরিয়ে বৃষ্টি ভদ্রমহিলার দিকে কটমট করে তাকালো। ঠিক হয়ে বসুন, আমাকে তো কোণে চিপে ফেলেছেন। মহিলার বয়স 50। দেখেই বোঝা যায় নিজের স্বাস্থ্য নিয়ে খুবই বিব্রত হয়ে থাকেন সবসময়। বৃষ্টির কথার রূঢ়তায় কিছুটা আহত ভাব তার মুখে। কি করব বলো, দেখতেই তো পাচ্ছ নিজের সিট থেকেই কেমন অর্ধেক বেরিয়ে আছি। মুখ থেকে প্রায় বেরিয়ে যাচ্ছিল। খেয়ে দিয়ে গায়ে গর্দানে এত বড় শরীরটা তৈরি করার সময় মনে ছিল না? পর মুহূর্তে সামান্য মায়াও হলো মহিলার ওপর। অনেকে তো অসুখেও এইরকম মোটা হয়ে যায়, তবে শারীরিক অসহায়তার সুযোগ নিয়ে অন্যের অসুবিধা সৃষ্টি করতেই অনেকে দ্বিধাবোধও করে না। নিজেকে ছাড়া অন্যের সুবিধা অসুবিধা নিয়ে মাথাও ঘামাতে চায় না চট করে। তার ভালো মামাই তো সারাদিন হয় হুইল চেয়ারে নয় খাটে পড়ে আছে, পান থেকে চুন খসলেই চিল চিৎকার। সুধা মাসির সঙ্গে কি বিশ্রী ভাষায় কথা বলে এক এক সময়। একমাত্র মার সামনেই অতটা মেজাজ দেখানোর সাহস পায় না। সাহস পায় না নাকি সামনেই পায় না মাকে? কতটুকু সময় বা মা বাড়িতে থাকে? সারাদিন ঘুরছে বাইরে বাইরে, কলেজ, এক্সিবিশন, সেমিনার, বন্ধুবান্ধব। আর বাড়ি থাকলেই তো হয় মেজাজ, নয় নিজের ইজেল, ক্যানভাস, ব্রাশ তুলি নিয়েই ধ্যানস্থ। এক এক দিন তো সারা রাত ধরে চিলেকোঠা স্টুডিওতে বসে ছবি এঁকে যায়। সে সময় মার সামনের পৃথিবীটারই কোনো অস্তিত্ব থাকে না। বিশ্ব সংসার ধ্বংস হয়ে গেলেও মা তখন ফিরে তাকাবে না, এমনকি বৃষ্টি মরে গেলেও না। বৃষ্টির দিদা তখন সদ্য মারা গিয়েছেন। 12 বছরের বৃষ্টি একা বিছানায় শুয়ে। মাঝরাতে দুঃস্বপ্ন দেখে আতকে বিছানায় উঠে বসেছে বাচ্চা মেয়েটা। চোখ টিপে দৌড়চ্ছে পাশের ঘরে। মা নেই। নিঃশ্বাস চেপে তীর বেগে অন্ধকার টপকে ছুটেছে ছাদের স্টুডিওতে। হাঁপাচ্ছে। আমার ভয় করছে মা। মা শুনতেও পেল না। টেম্পেরায় কতগুলো বাঁকাচোখা মানুষের মুখ ফুটিয়ে তুলতে তখন মগ্ন সে। সাংঘাতিক রাগী মুখগুলো সব। কেউ কেউ ভৌতিক মুখোশ পরা, লাল, কালো, বেগুনি মুখোশ। বৃষ্টি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢোক গিলছে বারবার। তারপর নিঃশব্দ পায়ে নেমে এসেছে সিঁড়ি বেয়ে, সোজা সুধামাসির ঘরে মেঝেতে পাতা মাদুরের বিছানায়। সুধামাসি, ও সুধামাসি। কে 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 হয়েছে? সুধামাসি ধর্মর করে উঠে বসেছে। আমি তোমার কাছে শোবো। বৃষ্টির চোয়াল শক্ত হয়ে গেল। সেই সব দিন কি সে ভুলে যেতে পারে? কি ভাগ্য যে মার মনে আছে আজ তার জন্মদিন। নিজেকে নিয়ে যারা ব্যস্ত থাকে, অন্যের কথা ভাবা তাদের সময় কোথায়? মারা যাওয়ার আগে দিদা প্রায়ই বলতো, মার ওপর এত অভিমান করিস কেন? সারাদিন ধরে মাকে কত খাটাখাটনি করতে হয় বলতো, সবই তো তোর জন্য। কচু যত সব আলগা সান্ত্বনার কথা। বৃষ্টির জন্য কেউ কিচ্ছু করেনি কোনোদিন, করবেও না। ছোটবেলায় মিছিমিছি কিছু কষ্ট পেয়েছে বৃষ্টি। সারাক্ষণ বোকার মতো ভেবেছে কখন মা ফিরবে কাজ থেকে। আর্ট কলেজে লেকচারশিপ পাওয়ার আগে ইন্টেরিয়ার ডেকোরেশন নিয়ে মা খুব মেতেছিল। নিখিল দত্ত রায়ের সঙ্গে পার্টনারশিপে ব্যবসা। এই একটা অফিস সাজাচ্ছে, ওই একটা শোরুম করছে। সকাল না হতেই নিখিল মামা হৈ হৈ করে হাজির হতো বাড়িতে। জয়া, মার্কনিদের অর্ডারটা পেয়ে গেলাম বুঝলি। ব্যাক সাইডটা যদি মিরর দিয়ে কভার করা যায়, দুপাশের দেওয়ালেও জোড়া আয়না, তাহলে দোকানটাকে বেশ ইলংগেটেড লাগে। বাইরে কয়েকটা মিউরালসও দেওয়া যেতে পারে। আর ডলফিনের মোটিভটা যদি। ড্রয়িং রুমের দরজার পাশের তীর্থের কাকের মতো দাঁড়িয়ে থাকতো বৃষ্টি। কতক্ষণে নিখিল মামার চোখ পড়বে এদিকে, কাজ থামিয়ে চোখ পিটপিট করবে। আয় বৃষ্টি ঝেপে। বৃষ্টি শুরুত করে একেবারে নিখিল মামার গায়ের কাছে।
তখন থেকে নিখিল মামার মুখ ভর্তি দাড়ির জঙ্গল। এত দাড়ি যে চোখ কপাল ছাড়া কিছুই দেখা যায় না, চুল পর্যন্ত আঁচড়ায় না কখনো। বৃষ্টি চোখ পাকিয়ে শাসন করত, আজও তুমি চুল আঁচড়াওনি। সঙ্গে সঙ্গে নিখিল মামা বৃষ্টিকে উঁচু করে তুলে দোলাতে শুরু করত। আমায় ক্ষমো হে ক্ষমো। নো ক্ষমা, নীল ডাউন হও। কান ধরে না কান না ধরে? নিখিল মামা হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ত। তাই দেখে মার কি বিরক্তি, কি বিরক্তি। বৃষ্টি, এখন যাও তো ঘর থেকে, দেখছো না আমরা কাজের কথা বলছি। থাক না একটু, খামোখা বকছিস কেন? তুই আর ওকে মাথায় তুলিস না তো, ভীষণ অবাধ্য হয়ে যাচ্ছে, কারুর কথা শোনে না। ওইটুকু মেয়ের কি জেদ, জেদের দেখেছেটা কি? বৃষ্টি বলেই এতদিন সহ্য করে গেছে সব কিছু। আর নয়, 18 বছর বয়স একটা মাইলস্টোন। আজ থেকে জীবনটাকে আমূল বদলে ফেলতে হবে। বৃষ্টি তাই করবে যা করতে ইচ্ছে হবে নিজের। আর কোনো ছেলে মানুষই নয়, কোনো উচ্ছ্বাস নয়। মিচমিচি উচ্ছ্বাস প্রকাশ করলে নিজেকে শুধু খেলো করাই হয়। সকাল থেকেই নিজেকে বদলাতে শুরু করে দিয়েছে সে। সব পোস্টার খুলে ঢুকিয়ে দিয়েছে খাটের নিচে। মনটা একটু চিনচিন করেছিল, প্রশ্রয় দেয়নি। বেডসাইড টেবিলে 1 বছরের বৃষ্টির দারুণ মিষ্টি একটা ছবি ছিল। 2 হাত বাড়িয়ে গাবলু গুবলু মেয়েটা কারুর কোলে উঠতে চাইছে। ছবিটাকেও সরিয়ে দিয়েছে চোখের সামনে থেকে। মেডিকেল কলেজ আর ইউনিভার্সিটির মাঝখানে ট্রামটা অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে। জানালা দিয়ে মুখ বার করে বৃষ্টি দেখল ট্রামের তার ছিঁড়েছে। একাদা বাস গাড়ি জমে গেছে চারপাশে। বৃষ্টি মনে মনে হাসল। আজ যে তার ছিঁড়বে সেটা তো অবধারিত। আজ যে দিনটাই অশুভ। ভাগ্যিস ট্রামের আর কেউ জানে না আজ অপয়া মেয়েটার জন্মদিন বলেই ট্রামটা এখানে এভাবে আটকে গেল। বৃষ্টি ট্রাম থেকে নেমে ফুটপাথ ধরে হাঁটতে শুরু করলো। কলেজের গেটের কাছে আসতেই শুভর সঙ্গে দেখা। শুভ বৃষ্টিকে দেখেই চেঁচিয়ে উঠল, হাই বাস, আজ কি ড্রেস দিয়েছিস বস? লুকিং ডেঞ্জারাসলি গর্জিয়াস। মাধুরী দীক্ষিতের তো বাজার ফিনিশড। আগুন রং রাজকোট শাড়িতে, কপালের লাল টিপে, চুলের বাহারে, অঙ্গে বিভঙ্গে বৃষ্টির এখন মরালি ভাব। শুভর কথায় অহংকারী স্বর ফোটালো গলায়, তুলনা করার আর লোক পেলি না? শেষ পর্যন্ত হিন্দি ফিল্মের হিরোইন। কি করব বল, হলিউডের হিরোইনরা তো আর শাড়ি পরে না। শুভ হাত উল্টালো, যাবি নাকি আজ গ্লোবে? স্ট্যালোনের ভালো একটা বই এসেছে। বৃষ্টি ঠোঁট টিপে হাসল, সরি পারলাম না, আজ একটু কাজ আছে। কাজ? তোর? ফিল্ম দেখা ছাড়া তোর কোনো কাজ থাকে নাকি? ফিল্ম দেখা ছাড়া তোর আর কোনো কাজ থাকে নাকি? তোর জন্যই তো এসপ্ল্যানেডে ইংলিশ বইগুলো চলে। ফালতু বকিস না, আমারও কাজ থাকে। শুভ ফিসফিস করে উঠল, হ্যাপো ট্যাপো আছে নাকি? বৃষ্টি উত্তর দিল না, মনে মনে বলল, অ্যাপো তো আছেই, বাবার সঙ্গে। শুধু অ্যাপো নয়, বোঝাপড়াও। শেষ করলাম শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের একটি উপন্যাস, কাচের দেওয়ালের প্রথম পর্ব। সকলে খুব ভালো থাকবেন। গল্প শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।